ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। এইবারে দার্জিলিং ভ্রমণটা একটু অন্যরকমের হবে, কারণ দার্জিলিং ভ্রমণে এসে দার্জিলিং এর একখানা ছোট্ট অফবিট গ্রামের হোমস্টেতে থেকে দারুণ সুন্দরভাবে দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তাছাড়াও কলকাতা থেকে তোমরা কিভাবে পৌঁছাবে সেটা তো থাকছে, যে হোমস্টেতে তোমরা নাইট স্টে করবে সেই হোমস্টেতে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, হোমস্টে রুমের ভেতর থেকে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে দেখতে পারবে। তাছাড়াও হোমস্টেতে থেকে দার্জিলিং এর সাইট সিন গুলো কিভাবে ঘুরে দেখবে তার সম্পূর্ণ অভিজ্ঞতাটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানেই শেষ নয়, থাকা খাওয়া ঘোরা সম্পূর্ণ কিছু মিলিয়ে আজকের এই ভ্রমণে কত টাকা খরচা হতে পারে সেটাও জানিয়ে দেবো। যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি, তারা চটজলদি করে কিন্তু ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখান থেকেই শুরু করা যাক। শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য বেশ অনেকগুলো ট্রেনের অপশন রয়েছে। যেমন শিয়ালদা স্টেশন থেকে রয়েছে 12377 পদাতিক এক্সপ্রেস ট্রেন। শিয়ালদা স্টেশন থেকে তোমরা ধরতে পারো ট্রেন নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন। তাছাড়াও শিয়ালদা স্টেশন থেকে রয়েছে ট্রেন নাম্বার 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন। ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন। ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল। এই ট্রেনগুলোও কিন্তু শিয়ালদা স্টেশন থেকেই ছাড়ে এবং তোমরা চাইলে পরে হাওড়া স্টেশন থেকে ট্রেন নাম্বার 15959 কামরূপ এক্সপ্রেস ট্রেন ধরতে পারো। শুধুমাত্র কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের হল্ট রয়েছে শিলিগুড়ি জংশনে। বাদবাকি যতগুলো ট্রেনের নাম বললাম প্রত্যেকটি ট্রেনের হল্ট রয়েছে এনজেপি স্টেশনে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে শেয়ারে মাথা পিছু 30 থেকে 40 টাকার বিনিময়ে চলে আসতে পারো এনবিএসটিসি বাস স্ট্যান্ডে, যেখান থেকে সরকারি বাস ধরে মাথা পিছু 105 টাকা খরচা করে খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারো দার্জিলিং শহরে। দার্জিলিং এর একটি অফবিট গ্রাম যার নাম হলো লামাহাটা। লামাহাটাতে সন্ধান পেয়েছি ভীষণ সুন্দর একখানা হোমস্টে রয়েছে, যে হোমস্টে থেকে কিন্তু দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে দেখা যায়। আচ্ছা, যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টের পুরো রিভিউ তো শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে। তবে বন্ধুরা আমি যে সিল্ক রুট ভ্রমণ করেছিলাম সুমুলামা দাদার গাড়ি করে, সেই দাদাই কিন্তু আজ আমাদেরকে এইখান থেকে মানে সিকিম থেকে সোজা নিয়ে যাবে লামাহাটার উদ্দেশ্যে। শিলিগুড়ি কিংবা এনজিপি থেকে খুব সহজেই তোমরা 3 থেকে 3,500 টাকার বিনিময়ে একটা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারো লামাহাটাতে। তাছাড়াও আমি যে হোমস্টেতে নাইট স্টে করব সেই হোমস্টের সাথে যদি আগে থেকে যোগাযোগ করে নাও তারাও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে। এবং যারা ভাবছো একদম কম টাকা খরচা করে লামাহাটাতে পৌঁছাবে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু সরকারি বাস ধরে মাথা পিছু 105 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো জোরবাংলোতে। তাছাড়াও জোরবাংলোতে পৌঁছে গিয়ে যদি তোমরা হোমস্টের সাথে কথা বলে নাও তারাও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে তোমাদেরকে জোরবাংলো থেকে পিক আপ করার জন্য। এইবারে আমি কিন্তু এই প্রথমবার সিকিম থেকে রওনা দিয়েছি লামাহাটার উদ্দেশ্যে। রাস্তার ভিউ অসাধারণ, সুন্দর ভিউ দেখতে দেখতে রওনা দিচ্ছি কিন্তু লামাহাটার দিকে। আজকের জার্নিটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে, আশা করছি আগের জার্নিটাও ভীষণ সুন্দরভাবেই কেটে যাবে। জার্নি তো ভীষণ সুন্দর হওয়ারই কথা, তাই না? যেখানে গাড়িতে বসে এত সুন্দর দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে, ঘন নীল আকাশ, তার মাঝে ভেসে বেড়ানো এক গুচ্ছ সাদা মেঘ, কি অপূর্ব দৃশ্য। তোমরা চাইলে বন্ধুরা শিলিগুড়ি থেকে কিন্তু একটা গাড়ি রিজার্ভ করেও খুব সহজে দার্জিলিং শহরে পৌঁছাতে পারো। সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। ফাইনালি বন্ধুরা সেফ একটা জার্নি কমপ্লিট করে পৌঁছে গিয়েছি আমি কিন্তু লামাহাটাতে। এখন দাঁড়িয়ে রয়েছি লামাহাটা ইকো পার্কের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে লামাহাটা ইকো পার্ক দেখা যাচ্ছে, তার উল্টো দিকেই আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু গাড়ি আমাদের দাঁড় করিয়ে রাখা আছে। আর এইখান থেকে
মোটামুটি 100 মিটার হাঁটা পথে এগিয়ে গেলে পরে কিন্তু আমি পৌঁছে যাব আজকে আমার রাতের আস্তানায়। আমাদের হোমস্টের আশেপাশের ভিউ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর পরিবেশের মাঝখানে আমি নাইট স্টে করতে পারবো। আর এই হলো হোমস্টে। হোমস্টের নাম হলো ড্রুক লামাহাটা হোমস্টে। ভীষণ সুন্দর পরিবেশ এবং এইখানে এসে থাকার কারণ কি সেটাও আমি জানাবো। পাহাড়ি একখানা ছোট্ট গ্রাম, যার মাঝখানে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মাঝে রয়েছে ড্রুক হোমস্টে। এই হোমস্টেটির সম্বন্ধে যতই বলবো মনে হয় ততটাই কম পড়ে যাবে। সত্যি কথা বলতে আমি নিজে এসেই এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছি। দার্জিলিং ভ্রমণে এসে যারা একদম শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চাইছো এবং যারা সত্যিকারের প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হবে ড্রুক হোমস্টে। ভেবেছিলাম এখানে পৌঁছে গিয়ে রুমে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট করব, তবে সেটা আর হলো না। হোমস্টের সামনের দিকটা এত সুন্দর করে সাজানো গোছানো, বিভিন্ন ধরনের গাছগাছালি, সেটা ফুল গাছ বলো শাকসবজির গাছ বলো, কোনোটাই বাদ নেই, যা দেখতে দেখতে একটা বেলা যেন অনায়াসেই পার হয়ে যাবে। ড্রুক লামাহাটা হোমস্টে এত সুন্দর, এত ভালো লোকেশনে বন্ধুরা, যেটা না দেখালে বড্ড ভুল করব। এখন দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমের ভেতরে বেডে বসে সামনের দিকে তাকালে এরকম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে তোমরা দেখতে পারবে। ভাবতেই পেরেছো কতটা সুন্দর জায়গার সন্ধান দিলাম। আর এইখানে থাকার আমার মেন উদ্দেশ্যই হলো এটা, যাতে আমি কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে এত সুন্দরভাবে রুমে বসেই দেখতে পাই। এই হলো রুম। রুমের ভেতরে বেডে বসেই আমি যখনই তাকিয়ে থাকবো কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে কিন্তু দেখতে পারবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 3টের মতো বাজে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। রুমটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। এখানে রয়েছে ডাবল বেডের ব্যবস্থা, যেখানে ব্ল্যাঙ্কেট বালিশ সমস্ত কিছু রয়েছে। আর এই হলো বেডের পাশে পুরো কাচের জানলা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে এখনো দেখতে পাচ্ছি। আর এই সাইডেও রয়েছে ডাবল বেডের ব্যবস্থা, যেখানে বালিশ ব্ল্যাঙ্কেট টাওয়াল সবকিছু আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টি টেবিল আছে, যেখানে জলের জগ এবং গ্লাস রাখা আছে। এই সাইডে আসলে পরে দেখাই, এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল এবং দুটো চেয়ার। এই সাইডেও সুন্দর কাচের জানলা, যেদিকে বাইরের দিকে তাকালে পরে কিন্তু তোমরা খুব সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পারবে। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি, মগ, কল, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, তার সাথে কিন্তু রয়েছে বেসিন এবং একটি ছোট্ট আয়নার ব্যবস্থা। খুব সুন্দর সাজানো গোছানো রুম, সুন্দর করে সাজানো গোছানো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা তো জানোই বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু গাড়ি জার্নি করেছি, আর এদিকে কিন্তু খুব জোরে খিদেও পেয়ে গিয়েছে। তাই চট করে একটু ফ্রেশ হব, তারপরে সোজা চলে যাব ডাইনিং হলে, সেখানে বসে জমিয়ে দুপুরের খাবারটা সেরে নেব। হোমস্টের ঠিক সামনের দিকটা কেমন ভাবে সাজানো গোছানো সেটা তো আমি তোমাদের দেখালাম, কিন্তু ব্যাক সাইডের ভিউটা দেখলেও কিন্তু মন ছুঁয়ে যাবে। কারণ যেখানে চোখে পড়বে আকাশ ছোঁয়া উঁচু উঁচু বেশ অনেক পাহাড়ি গাছ, একদিকে যেমন উকি দিচ্ছে দার্জিলিং শহর, আরেক দিক থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। কোনো রকম শুধু ওয়াশরুমে গিয়ে হাত মুখটা ধুয়ে নিয়েছি। এদিকে খাবারগুলোও কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এই কারণে বারবার করেই ডাকাডাকি করছে। আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে, তাই আর লেট করলাম না, সোজা চলে এলাম আমি কিন্তু ডাইনিং হলে। ডাইনিং হলটাও কিন্তু বেশ বড় এবং সুন্দর করে সাজানো গোছানো, যেখানে অনেকগুলো বসার ব্যবস্থা রয়েছে। এদিকে দাদা কিন্তু একের পর এক খাবার এনে টেবিলটা সাজিয়ে দিয়েছে। দেখি দুপুরের মেনু কি কি রয়েছে। এক্সট্রা ভাবে বলার হয়তো আর কিছুই নেই, কারণ তোমরা দেখে নিশ্চয়ই একটু হলেও আন্দাজ করতে পেরেছো কিচেনের সাথে অ্যাটাচ রয়েছে কিন্তু ডাইনিং হল, এবং পুরো জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে দুপুরের মেনু সাদা ভাত, পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, এখানে রয়েছে কিন্তু ডিমের কারি, স্যালাড, আর বাটিতে এক্সট্রা ভাবে দিয়েছে আচার। যদি প্রয়োজন মনে হয় তোমরা নিয়ে নিতে পারো। খুব জোরে খিদে পেয়ে গিয়েছে, এবারে খাবারটা শুরু করব। খেয়ে অনেস্ট রিভিউ দিয়ে দেবো যে খাবারগুলো খেতে কেমন হয়েছে। ভেবে তো ছিলাম এখানে পৌঁছে গিয়ে একটু রেস্ট করার পরেই সুন্দর করে সেজে গুজে একবারে রাতের খাবার নিয়ে তোমাদের সামনে হাজির হব।
তবে তোমাদের কথা চিন্তা করাতেই মাথায় এলো, আমি যেখানে থাকছি সেখানে দুপুরের খাবার রাতের খাবারে কি কি থাকছে সেটাই যদি না দেখাই তাহলে তোমরাই বা বুঝবে কেমন করে। বিশ্বাস করো এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্টি ছিল। তবে শাকসবজি যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো হয়তো সিজন ওয়াইজ একটু চেঞ্জ হতে পারে, তবে প্রত্যেকটি খাবারই তোমরা কিন্তু পেট ভরে খেতে পারবে। দুপুরের খাবারটা কমপ্লিট করেই সোজা রুমে গিয়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে ঠিক 6টা। যখন আমি এখানে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু অতটা ঠান্ডা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি যত রাত বাড়ছে ঠান্ডাটাও কিন্তু তেমনিই বেড়ে যাচ্ছে। এখানে এসে দেখলাম খুব সুন্দরভাবে আগুন জ্বালানো হয়েছে, আর এই ঠান্ডার মধ্যে আগুনের পাশে বসে আগুন তাপতে বেশ মজাই লাগবে। বেশ সুন্দর চেয়ারও রাখা রয়েছে, এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো। আমাকে দেখে একটু হলেও আন্দাজ করতে নিশ্চয়ই পেরেছো কতটা পরিমাণে লামাহাটাতে ঠান্ডা পড়েছে। আসলে লামাহাটার চারিদিকটাই কিন্তু পাইন গাছ দিয়ে ঘেরা, যার কারণে অন্যান্য জায়গাগুলোর থেকে তুলনামূলক ঠান্ডাটাও বেশি। তবে ঠান্ডার জায়গায় এসে যদি ঠান্ডাটাই অনুভব করতে না পারি তাহলে কিন্তু সেই মজাটাই আসে না। চোখটা গেল দাদার দিকে, সুন্দর করে সাজিয়ে সন্ধেবেলার জলখাবার নিয়ে আমার সামনে হাজির হয়েছে। সন্ধেবেলা স্ন্যাক্সে আছে গরম গরম পকোড়া, তার সাথে কেচাপ। এই হাতে রয়েছে গরম গরম দুধ চা, আর আগুনের পাড়ে বসে এই সুন্দর খাবার খেতে কিন্তু বেশ সন্ধেটা জমেই যাবে। নিরিবিলি এক পরিবেশে খোলা আকাশের নিচে আগুনের পাড়ে বসে গরম গরম চা পাকোড়া খেতে খেতে খুব সুন্দরভাবেই কিন্তু সন্ধেবেলাটা কাটিয়েছিলাম সৌরভের সাথে। তোমরা চাইলে সন্ধেবেলাটা তোমাদের মতো সুন্দর করে তুলতে পারো। এক্সট্রাভাবে চিকেন বারবিকিউ অর্ডার করতে পারবে, তবে তার জন্য স্টাফ দাদাদের সাথে একটু আগে ভাগে কথা বলে নিতে হবে। সাথে যেহেতু ছোট ছেলে রয়েছে ওর কথাও ভাবতে হবে, তাই সন্ধেবেলাটা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে রুমে চলে গিয়েছিলাম। দাদাদের বলেছিলাম রাতের খাবারটা রেডি হয়ে গেলে একটু নক করতে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত ঠিক 9টা। চোখে ঘুম আর পেটে খিদে দুটো নিয়েই চলে এসেছি আবারও কিন্তু ডাইনিং হলে, যেখানে টেবিল সাজিয়ে দিয়ে দিয়েছে রাতের খাবার। আজ রাতের খাবারে রয়েছে সাদা ভাত, স্যালাড, ডাল, এখানে রয়েছে চিকেন কষা, একটা সবজি, তার সাথে রয়েছে কিন্তু পাঁপড় ভাজা। এই দিয়ে এখন রাতের খাবারটা কমপ্লিট করে নেব। জাস্ট রান্না করে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে কিন্তু গরম গরম খাবারগুলো সার্ভ করেছে। দেখে বুঝতেই পারছো কিভাবে চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে গিয়েছে। তবে রাতের খাবারে তোমরা কিন্তু ভাতের বদলে রুটিটাও নিতে পারবে। রিশু যেহেতু ভাত ডাল খেতে বেশি পছন্দ করে, ওর কথা মাথায় রেখেই আমরা রাতের বেলা ভাতটাই বলেছিলাম। তবে সৌরভ কিন্তু বিশেষ করে ঠান্ডার সময় রুটিটা খেতেই পছন্দ করে। যেহেতু আমি আর ছেলে দুজনেই ভাত খাচ্ছি, ও আর রুটিটা খায়নি, আমাদের সাথে ভাতটাই খেয়ে নিয়েছে। রাতের খাবারগুলোও কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছিল। এতটা পরিমাণে ঠান্ডা যে তোমরা কিন্তু নর্মাল জল একদম মুখেই দিতে পারবে না। একটা জিনিস ভীষণ ভালো লাগলো, আমরা যতবার জল চেয়েছি বা আমরা খেতে বসেছি সব সময় কিন্তু ঠান্ডা জলের সাথে গরম জলটাও রেখেছিল, যাতে আমরা নর্মাল করে জলটা খেতে পারি। সাথে ছোট বাচ্চা থাকলে কোনো সমস্যাই হবে না খাওয়া দাওয়া নিয়ে। রাতের খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গিয়েছি। তবে রেডি হলাম এই মাত্রই, ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার সময়, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 8টা। রুমের ভেতর থেকেই ভোর 5:30টা থেকে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কিন্তু ভিউ আমি দেখতে পেয়েছি। তাই ভাবলাম একটু রেডি হয়ে এসে তোমাদের সামনেও তোমাদের সাথেও আমি কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি সেটা একটু তুলে ধরি। আর আরো একখানা জিনিস, আমাদের হোমস্টে ঠিক সামনে থেকে একদম সোজা তাকালে পুরো দার্জিলিং শহরটা কিন্তু দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা পাহাড় নিয়ে তো আর কোনো কিছু বলারই নেই। ভোর 5:30টা থেকে সকাল 8টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কখন কি রূপ ধারণ করেছে সেটা কিন্তু সৌরভ একভাবে দাঁড়িয়ে থেকে ক্যামেরা বন্দি করেছে। অবশ্যই সেই সুন্দর মুহূর্তগুলো তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। রেডি হয়ে গিয়েছি, গাড়ি আসারও প্রায় সময় হয়ে এসছে, তাই সোজা চলে যাব ডাইনিং হলে। সকালের জলখাবারটা কমপ্লিট করব, তারপরে সোজা বেরিয়ে পড়বো কিন্তু দার্জিলিং সাইট সিন ভ্রমণের উদ্দেশ্যে। হোমস্টের লোকেশনটা এতটাই সুন্দর যেখানে একবার চলে এলে বাইরে আর বেরোতে ইচ্ছেই করবে না। যেখানে রুমের ভেতর থেকে এত সুন্দরভাবে সাদা বরফে মোড়া
কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে দেখা যায়, এই ছেড়ে কি আর বাইরে যেতে ইচ্ছে করে? তবে বন্ধুরা, তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছো, হোমস্টের কিন্তু নিজস্ব পার্কিং জোন রয়েছে, গাড়ি রাখতে কোনো রকম সমস্যাই হবে না। আজকে সকালের জলখাবারে রয়েছে গরম গরম ফুলকো লুচি, তার সাথে বাটি ভরে ঘুগনি। এটা সৌরভের প্লেট, আর ছেলের জন্য কিন্তু খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছিলাম প্লেন ম্যাগি বানিয়ে দিতে, দাদা কিন্তু ম্যাগি বানিয়ে দিয়েছে। এবারে আর দেরি করবো না, সোজা খাবারটা টেস্ট করে দেখবো খেতে কেমন হয়েছে। কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করো আমার সাথে আমার ছোট বেবি আছে, যদি তাকে নিয়ে যাই সেখানে কি খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম সমস্যার মুখে পড়তে হবে? তবে আমি একটা কথাই বলবো, যদি তোমাদের বাচ্চা সব রকমের খাবার দাবার খেতে পারে তাহলে এইখানে আসলে পরে অন্তত কোনো রকম কষ্ট হবে না। এইবারে তোমাদের বাড়ির কুচে কাচারা যদি ম্যাগি ভাত এইসব ছাড়া অন্য কিছু খেতে কমফোর্টেবল, একটু তোমরা দাদাদের বলবে, তারা কিন্তু ঠিক বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফাইনালি আমাদের হোমস্টের সামনে ড্রাইভার দাদা গাড়ি নিয়ে হাজির, আর এখন কিন্তু আমি বেরিয়ে পড়বো দার্জিলিং এর লোকাল সাইট সিন ভ্রমণের উদ্দেশ্যে। মানে দার্জিলিং এর যে 7 পয়েন্ট রয়েছে সেই 7 পয়েন্ট গুলো ঘুরে দেখবো। গাড়িতে অলরেডি আমি ছেলেকে তুলে দিয়েছি, এবারে আমিও গাড়িতে উঠে পড়বো। দার্জিলিং শহরের ছোট্ট একখানা নামকরা পাহাড়ি গ্রাম, যে গ্রামটির নাম হলো লামাহাটা। সেই লামাহাটা থেকে আজ এই দাদার গাড়ি করে সোজা পাড়ি দিচ্ছি দার্জিলিং এর সাইট সিনগুলো ঘুরবো বলে। কোথায় কোথায় ভিজিট করব, কতগুলো জায়গা ঘুরে দেখব, সমস্ত দার্জিলিং শহরের সাইট সিন ঘুরতে কতক্ষণ সময় লাগবে সবটাই কিন্তু তুলে ধরবো। তবে সমস্ত কিছু ইনফরমেশনগুলো জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। পাহাড়ি অঞ্চলের সুন্দর আঁকাবাঁকা পথের ভিউ দেখতে দেখতে চলে এলাম আমার গন্তব্যস্থলে। দার্জিলিং এ লোকাল সাইট সিন ভ্রমণের মধ্যে আজকে কিন্তু সবার প্রথমে আমি ভিজিট করেছি ঘুম মনস্ট্রিতে। আচ্ছা, এই মনস্ট্রিটাকে কিন্তু অনেকে ঘুম মঠও বলে, বেশ সুন্দর করে চারিদিকটাই সাজানো গোছানো। তবে এই মনস্ট্রির আরো একখানা নাম রয়েছে ইগা চাউলিং মনস্ট্রি। আর এইখান থেকে দেখতে তো বেশ ভালোই লাগছে, তবে ভেতরের দিকে যাব। আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাটও বসেছে, দেখি ভেতরের দিকে গিয়ে আমরা কেমন ধরনের ভিউ দেখতে পাই। দার্জিলিং শহরে মোটামুটি যতগুলো মনস্ট্রি বা মঠ রয়েছে, তার মধ্যে থেকে একটি প্রাচীনতম মঠের নাম উঠে আসলে পরে এই ঘুম মঠের নামটা কিন্তু সবার প্রথমেই থাকবে। দার্জিলিং জেলার ঘুম শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ঘুম মঠ। এই মঠের ভেতরে একখানা ছোট্ট মার্কেট এরিয়া রয়েছে। আমি একটু ঘুরে দেখেছিলাম, বেশ রিজনেবল প্রাইসে অনেক জিনিসই পাওয়া যাচ্ছিল, তোমরা চাইলে ঘুরে দেখতে পারো। 1875 সালে এই মঠটি কিন্তু তৈরি করা হয়েছিল। মঠের ভেতরে রয়েছে বিশাল বড় একখানা বুদ্ধদেবের মূর্তি, যা সকলের নজর কাড়তে বাধ্য করবে। চলে এলাম দ্বিতীয় নাম্বার গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি বাতাসিয়া লুপে। তবে বন্ধুরা, বাতাসিয়া লুপের ভেতরে এন্ট্রি করতে মাথা পিছু কিন্তু 50 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে, তারপরেই তোমরা বাতাসিয়া লুপের ভেতরে এন্ট্রি করতে পারবে। ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বাতাসিয়া লুপ কিন্তু খোলা থাকে। বাতাসিয়া লুপের ভেতরে এন্ট্রি করার জন্য দুটো গেট রয়েছে, গেট নাম্বার 1, গেট নাম্বার 2। দুটো গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটি গেট দিয়ে বাতাসিয়া লুপের ভেতরে এন্ট্রি করতে পারো।
বাতাসিয়া লুপ কিন্তু পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় একখানা স্থান, কারণ এই বাতাসিয়া লুপ থেকে কিন্তু দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে দেখা যায়, যেটা আমি আসার সাথে সাথেই দেখতে পেয়েছি। অসাধারণভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও তোমরা যদি এখানকার ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরতে চাও, তাহলে কিন্তু মাথা পিছু 50 টাকা দিয়ে এই ড্রেসগুলো তোমরা ভাড়া করে নিতে পারো। দেখো অনেকেই কিন্তু পরে পরে ছবি টবি তুলছে, তোমরাও এখানে এসে সুন্দর করে সেজে গুজে ছবিও তুলতে পারবে। বাতাসিয়া লুপের ভেতরে খুব সুন্দর কিন্তু এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, যেখানে সকলেই এসে কিন্তু ফটোশুট করছে। আর এই আই লাভ দার্জিলিং লেখাটা যে রয়েছে তার পাশ দিয়ে কিন্তু ছোট্ট একখানা মার্কেটও বসেছে, যেখানে সোয়েটার, বড়দের সোয়েটার, বাচ্চাদের কিন্তু অনেক জিনিসপত্র, খেলনার জিনিসপত্র, প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে। চাইলে পুরো মার্কেটটাও কিন্তু ঘুরে দেখে নিতে পারো। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের খুব সুন্দর প্রত্যেকটা রেঞ্জ দেখার জন্য বাতাসিয়া লুপের ভেতরে কিন্তু রয়েছে দূরবীনের ব্যবস্থা। লাইন দিয়ে মাথা পিছু 50 টাকা খরচা করে তোমরা কিন্তু দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে আরো কাছ থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারো। বাতাসিয়া লুপ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি সর্পিল রেলপথ, যা পাহাড়ের ঢালে ট্রেনের গতি ও ঢাল কমাতে তৈরি করা হয়েছে। বাতাসিয়া শব্দের অর্থ হলো বাতাস, আর লুপ শব্দের অর্থ হলো বৃত্তাকার বা সর্পিল পথ। পুরো বাতাসিয়া লুপ জুড়েই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট দোকান দেখতে পারবে, যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। দেশকে রক্ষা করার উদ্দেশ্যে যে গোর্খা সৈন্যরা জীবন বলিদান দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ, তার সাথে সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান, শ্বাসরুদ্ধকর কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সুন্দর ভিউ, সব কিছু মিলিয়ে যেন বাতাসিয়া লুপ এক পরিপূর্ণ জায়গা। চলে এলাম এবারে কিন্তু দার্জিলিং টয় ট্রেন স্টেশনের একদম ঠিক সামনে। স্টেশন চত্বরের ভেতরেই এখন আমি রয়েছি। তবে এখানে এসে একখানা জিনিস দেখো, খুব সুন্দরভাবে বড় করে লেখা রয়েছে আই লাভ DHR, আই লাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন, এটাই কিন্তু বোঝানো হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা তোমরাও ঘুরে দেখে নিতে পারো, এবং পর্যটকদের কাছে এটা কিন্তু খুব আকর্ষণীয় একখানা স্থান। এইখান থেকে খুব সুন্দরভাবে পুরো দার্জিলিং শহর, তার সাথে কিন্তু প্রত্যেকটা পাহাড় খুব সুন্দরভাবেই দেখা যায়। দার্জিলিং শহর অনেকেই অনেক রকম ভাবেই ঘুরে দেখে। অনেকে দার্জিলিং ভ্রমণে আসলে পরে মল রোডের আশেপাশে রুম নিয়ে থাকতে পছন্দ করে, অনেকে আবার স্টেশন চত্বরের আশেপাশে থাকে। দার্জিলিং স্টেশনের আশেপাশে আমি একবারও রুম নিয়ে থাকিনি, কারণ জায়গাটা বড্ড ঘিঞ্জি এবং জমজমাট। ভবিষ্যতে কোনো ভালো হোটেলের সন্ধান পেলে অবশ্যই থাকবো। দার্জিলিং টয় ট্রেন স্টেশনের ভেতরে কিন্তু 3খানা প্ল্যাটফর্ম রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি 1 নাম্বার প্ল্যাটফর্মে। এখানে সামনেই তোমরা দেখতে পাচ্ছ টয় ট্রেনটাও কিন্তু খুব সুন্দরভাবেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তোমরা চাইলে পরে দার্জিলিং টয় ট্রেন স্টেশনে এসে কিন্তু কাউন্টার টিকিট পেয়ে যাবে জয় রাইড করার জন্য। তাছাড়াও তোমরা অনলাইন থেকেও টিকিট কিন্তু কেটে নিতে পারো। চলে এলাম আমার কিন্তু পরবর্তী গন্তব্যস্থলে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হলো তেনজিং রক। আচ্ছা, তোমরা ব্যাক সাইডটা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় রয়েছে। এখানে আসলে পরে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে মাথা পিছু 100 টাকা খরচা করে রক ক্লাইম্বিং করতে পারো। অনেকেই করছে, দেখতে বেশ ভালোই লাগছে, প্রচুর ভিড়ও রয়েছে। অনেকেই ভাবতে পারো রক ক্লাইম্বিং করাটা ঠিক হবে কি হবে না। আমি মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ব্যাপারটা কিন্তু অনেকটা সেফটির সাথেই করানো হচ্ছিল, ভয়ের কোনো ব্যাপারই নেই। সামনের দিকে তাকালে দেখতে পারবে ছোট্ট একখানা মার্কেট, যেখানে খাবার দাবারের জিনিস থেকে শুরু করে সোয়েটার, বাচ্চাদের জিনিসপত্র প্রচুর কিছুই পাওয়া যাচ্ছে। এই মার্কেটের ভেতরে একজন বয়স্ক কাকু মোমো বিক্রি করছিলেন। তার কাছে মোমোটা ট্রাই করেছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তারপরেই আমি চলে এসেছিলাম একদম দার্জিলিং এর ফেমাস স্কুলটি দেখার জন্য। ড্রাইভার দাদাকে বলেছিলাম স্কুলের সামনে একটু গাড়িটা দাঁড় করাতে। তোমরা চাইলে এখানে আসতে পারো। ভেতরের দিকে এন্ট্রি তো করতে পারবে না, তবে বাইরের দিক থেকে দেখতে পারবে।
চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি চিত্রে টি বাগানের একদম ঠিক ভেতরে। এই চা বাগানের ভেতরে এন্ট্রি করতে কোনো রকম টাকা তো লাগে না, তবে বন্ধুরা যদি চা বাগানের ভেতরে এসে তোমরা কোনো চা গাছের পাতা ছিঁড়ে দাও তাহলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে। প্রচুর ভিড় রয়েছে। আর নিচ দিয়ে নেমে গেলে পরে ছোট্ট একখানা দার্জিলিং এর কিন্তু গ্রাম, যেটা চোখে পড়বে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে ভিউটা চারিদিকে দেখতে। ওই যে ওপরের দিকে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু চা পাতার দোকান। বিভিন্ন দামের বিভিন্ন মানের সেখান থেকে চা পাতা তোমরা কিনতে পারবে। সেই ওপর থেকেই পায়ে হেঁটে চা বাগানের ভেতরে আসতে হবে। বেশ অনেকটা খাড়াই রাস্তা। ওপর থেকে যখন নিচের দিকে নামবে অনেকটা ঢালু, তাই সাথে ছোট বাচ্চারা থাকলে পরে একটু নজর রাখার চেষ্টা করবে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি দার্জিলিং রোপওয়ে। আচ্ছা বন্ধুরা, তোমাদের আরো একখানা কথা বলি, প্রত্যেক মাসের 19 তারিখ করে কিন্তু শুধুমাত্র রোপওয়ে বন্ধ থাকে, মানে রোপওয়ে তোমরা রাইড করতে পারবে না শুধুমাত্র 19 তারিখ করে। আর তাছাড়াও বড়রা যারা রাইড নিতে চাইছো 260 টাকার টিকিট কাটতে হবে। বাচ্চা থাকলে পরে বাচ্চাদের জন্য কিন্তু 130 টাকার টিকিটটা কাটতে হবে। প্রত্যেকটা জায়গায় ভিজিট করবে, মানে সাইট সিনে যতগুলো জায়গা পড়ে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখার পরে লাস্টে কিন্তু রোপওয়ে আসবে রাইড নিতে। কারণ এখানে প্রচুর ভিড় থাকে, যেটা তোমরা দেখতেই পারছো, প্রচুর লাইনও পড়ে রয়েছে। এখানে এসে যদি তোমরা লাইনে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে ভিজিট করতে লেট হয়ে যাবে। তাই সবার শেষে তোমরা রোপওয়ে রাইড নিতে আসবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোপওয়ে টিকিট কাউন্টার খোলা থাকে। এখন যে পরিমাণে ভিড়টা দেখালাম, সিজন টাইমে কিন্তু ভিড়টা এর থেকেও বেড়ে গিয়ে 4 গুণ হয়ে যায়। সেই সময় এক একজন কিন্তু সকাল 6টা থেকে লাইনে এসে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র টিকিট কাটার জন্য। তাই সিজন টাইমে আসলে পরে যদি তোমরা রোপওয়ে রাইড নিতে চাও তাহলে বলবো একটা দিন হাতে এক্সট্রা রাখবে। রোপওয়ে রাইড করার সময় খুব সুন্দর চায়ের বাগানের ভিউ, ছোট বড় পাহাড় অসাধারণভাবে দেখতে পারবে, যা মন কাড়তে অবশ্যই বাধ্য করবে। চলে এলাম ফাইনালি আমার পরবর্তী গন্তব্যস্থলের একদম ঠিক সামনে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু দার্জিলিং চিড়িয়াখানার একদম ঠিক সামনে। ব্যাক সাইডে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে কিন্তু প্রবেশদ্বারটা। তবে বন্ধুরা, সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে এসে মাথা পিছু 110 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে চিড়িয়াখানার ভেতরে এন্ট্রি করার জন্য। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে, তবে 4টে পর্যন্ত শুধুমাত্র কিন্তু এন্ট্রি করার জন্য টিকিটটা দেওয়া হয়। পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, যা দার্জিলিং চিড়িয়াখানা বা দার্জিলিং জু বলে বেশি পরিচিত। এখানে আসলে পরে পাহাড়ে অনেক জীবজন্তুর দেখা তোমরা অবশ্যই পাবে। সম্পূর্ণ চিড়িয়াখানা যদি তোমরা ভালো করে ঘুরে দেখো তাহলে বেশ অনেকক্ষণ সময় কিন্তু লাগবে। চিড়িয়াখানার ভেতরে চিতা, হরিণ, ভাল্লুক এইসব তো রয়েছে, কিন্তু বেশিরভাগ সকলেই কিন্তু রেড পান্ডা দেখার জন্য ভিড়টা জমায়। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি ভানু ভবনের একদম ঠিক ভেতরে। তবে বন্ধুরা, এখানে আসার সাথে সাথে সত্যি খুব সুন্দর একখানা সরস্বতী মায়ের মূর্তি দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। কি অসাধারণ, কত বড় মূর্তিটা শুধু তোমরা দেখো। আচ্ছা, যারা এর আগে দার্জিলিং ভ্রমণে এসেছো তারা নিশ্চয়ই জানতে যে দার্জিলিং মল রোডের কাছে কিন্তু মহাকাল মার্কেট বসতো। সেই মহাকাল মার্কেট এখন এই মুহূর্তে কিন্তু ভানু ভবনের ভেতরে বসে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে মার্কেট এরিয়া রয়েছে। এখানে তোমরা শীতের পোশাক পেয়ে যাবে। যদি কিছু পছন্দ হয়ে থাকে অবশ্যই বলবো দরদাম করে কিনে নিতে পারো। দার্জিলিং মল রোডের ওপরে কিন্তু আগে পাওয়া যেত স্ট্রিট ফুড। সেই স্ট্রিট ফুড গুলো এখন কিন্তু বিকেলের পর থেকে এই ভানু ভবনের ভেতরে বসে। তোমরা চাইলে পরে এখানে আসলে পরে কিন্তু বিকেলের পর থেকে প্রচুর রকমের খাবার দাবারের সম্ভারও পেয়ে যাবে। ভানু ভবনের চারিদিকে ছোট্ট ছোট্ট এরকম প্রচুর দোকান রয়েছে। প্রত্যেকটা দোকানে বিভিন্ন ধরনের স্টাইলিশ জিনিস পাওয়া যাচ্ছে। যখন তোমরা কেনাকাটা করবে অবশ্যই বার্গেনিং করবে। ভানু ভবনের ঠিক উল্টো দিকে রোডের পাশেই রয়েছে কিন্তু খুব সুন্দর একখানা চার্চ। তোমরা চাইলে ভেতর থেকে ঘুরে আসতে পারো। আমি অবশ্য চার্চের ভেতরে যাইনি, বাইরের দিক থেকেই দেখেছিলাম। ভানু ভবনের সামনে থেকে মোটামুটি 1 মিনিট হাঁটা পথে চলে এসেছি আমি কিন্তু আই লাভ দার্জিলিং যে লেখাটা রয়েছে তার ঠিক সামনে। আচ্ছা, এইখানেও কিন্তু অনেকে এসে ফটোশুট করে। তবে বন্ধুরা, এমন সময় দার্জিলিং ভ্রমণে এসেছি ভীষণ ভালো সময়, কারণ আসার সাথে সাথে দেখলাম পুরো মল রোড জুড়ে কিন্তু বিশাল বড় মেলা বসেছে। বিভিন্ন জায়গা থেকে, সেটা মালদা হোক, আলিপুরদুয়ার হোক, দক্ষিণ 24 পরগনা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাতে তৈরি করা জিনিসপত্র তারা এখানে নিয়ে স্টল বসিয়েছে, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই সময় যদি তোমরা দার্জিলিং শহরে ভিজিট করতে পারো ভীষণ সুন্দরভাবে সময় কেটে যাবে।
দার্জিলিং মল রোডের ওপরে বিশাল মেলার আয়োজন হয়েছে। আর দার্জিলিং মল রোডের ওপরে বন্ধুরা যে দুর্গা মঞ্চটা রয়েছে, সেই দুর্গা মঞ্চর সামনে কিন্তু বিশাল বড় স্টেজ বানানো হয়েছে, যেটা তোমরা ব্যাক সাইডে দেখতেই পারছো। সামনের দিকে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে, অনেকেই কিন্তু বসে নাচ গান যেগুলো হচ্ছে সেগুলো দেখছে, এনজয় করছে। মল রোডের ওপরে প্রচুর কিন্তু স্টল বসেছে, হেন কোনো জিনিস নেই যেটা তোমরা এই মেলা ঘুরে পাবে না। সেটা জুয়েলারি হোক, সাজগোজের জিনিস হোক, জামা কাপড় হোক, শাকসবজি হোক, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। এবং মল রোডের ওপরে কিন্তু এরকম ঘোড়াও তোমরা দেখতে পারবে, ঘোড়ার পিঠে বসে রাইড করতে পারো। তাহলে খরচা হবে কিন্তু মাথা পিছু 100 টাকা করে। চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, আমি কিন্তু চারিদিকে সুন্দর ভিউটা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই মাত্র নাচ শুরু হবে, আমিও দেখবো, কিছুক্ষণ এখানে সময় কাটাবো। দার্জিলিং শহরে যখন ট্যুরিস্টদের সংখ্যা ভীষণ পরিমাণে কম থাকে বা বলতে পারো অফ সিজন থাকে, সেই সময় লোকাল মানুষজনদের জন্য এবং পাহাড়ি মানুষজনদের জন্য কিন্তু দার্জিলিং শহরে মল রোডের ওপরে ছোট্ট ছোট্ট অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়। এর আগের বার এসে আমি কিন্তু অ্যাটেন্ড করতে পেরেছিলাম গোর্খা মেলা। সেই মেলাটাও আমার বেশ ভালো লেগেছিল। এইবারে যে মেলাটা বসেছে এটা প্রত্যেক বছরই দার্জিলিং মল রোডে হয়ে থাকে। দার্জিলিং মল রোডের ওপরে খুব সুন্দর একখানা কিন্তু পর্যটকদের আকর্ষণীয় জায়গা রয়েছে, যেখানে দার্জিলিং ভ্রমণে এসে সকলেই কিন্তু একটি বার হলেও এসে একটা হলেও ছবি ক্লিক করে যায়। সেই হলো এই হোপ। আচ্ছা, এইখানে পর্যটকরা এসে কিন্তু একটা হলেও ছবি ক্লিক করে, এবং এর আশেপাশে কিন্তু যতগুলো দোকান রয়েছে, যদি তোমরা একটু কোয়ালিটির জিনিস কিনতে চাও এবং ভালো রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেতে চাও, এই রোডের ওপরে কিন্তু তোমরা সেরকম ধরনের দোকানও পেয়ে যাবে। দার্জিলিং মল রোডের ওপরে যে কটা দোকান দেখেছিলাম, প্রায় প্রত্যেকটা দোকানেই ভীষণ ফ্যান্সি এবং স্টাইলিশ জিনিস বিক্রি হচ্ছিল। আমি দরদাম করেছিলাম, দামগুলো একটু আমার চড়া মনে হয়েছে। তবে তোমরা যারা কেউ কিনতে ইচ্ছুক, অবশ্যই তোমরা একটু দরদাম করে কিনতে পারো। তারপরে চলে এসেছিলাম ক্লক টাওয়ারের সামনে। তোমরা অবশ্যই ক্লক টাওয়ারের সামনে ভিজিট করবে, ভীষণ সুন্দর জায়গা। চলে এলাম ফাইনালি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি জাপানিজ টেম্পেলের একদম ঠিক সামনে। এই হলো জাপানিজ টেম্পেল, যার সামনে দাঁড়িয়ে রয়েছি, যাকে বলা হয় বুদ্ধ মন্দির। ভীষণ সুন্দর করে চারিদিকের কিন্তু এরিয়াটা সাজানো গোছানো, খুব সুন্দর গার্ডেন এরিয়া দেখতে পারবে, যেখানে পাতাবাহারির গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে কিন্তু জায়গাটা সাজানো গোছানো। বুদ্ধ মন্দিরের পাশেই তোমরা কিন্তু এদিকে সোজা তাকালে দেখতে পারবে পিস পাগোডা, যাকে বলা হয় শান্তি স্তূপ। জায়গাটা ভীষণ ভালো। আর যে কথাটা না বললেই নয়, আমাদের ড্রাইভার দাদা কিন্তু ভীষণ সুন্দর করে ঘোরাচ্ছে। আমরা যেখানেই ভিজিট করছি, দাদা কিন্তু একদম তাড়া দিচ্ছে না, বলছে যে তোমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখো, হাতে সময় আছে। সত্যি প্রত্যেকটা জায়গা কিন্তু হাতে সময় নিয়ে ঘুরে দেখলাম, আমার বেশ ভালো লাগলো। দার্জিলিংয়ের মল রোড থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের দূরত্বেই রয়েছে দার্জিলিংয়ের পিস পাগোডা। দার্জিলিংয়ের একটি বিখ্যাত জাপানি বৌদ্ধ স্তূপ, যা বিশ্ব শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে নির্মিত করা হয়েছে। পিস পাগোডা থেকেও দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য তোমরা দেখতে পারবে। ধ্যান ও শান্তির জন্য এই জায়গাটি আদর্শ জায়গা। তাছাড়াও সাদা রঙের প্যাগোডা এবং সোনালী বুদ্ধ মূর্তিগুলো বিশেষভাবে আকর্ষণীয় পর্যটকদের কাছে। চারিদিকে সুন্দর সাজানো গোছানো গার্ডেন এরিয়া, যা মন কাড়তে সকলকেই বাধ্য করবে। পিস পাগোডা ঘুরে আমি কিন্তু চলে গিয়েছিলাম লামাহাটাতে থাকা আমাদের ড্রুক হোমস্টেতে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল আবারও ঘুম থেকে উঠে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার পরে ড্রুক হোমস্টেতে কিন্তু সকালের জলখাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম। এইবারে পুরো রেডি। ইতিমধ্যে আমাদের ড্রাইভার দাদা হোমস্টের সামনে কিন্তু গাড়ি নিয়েও হাজির। এই গাড়ি করে আজকে কিন্তু আবারও দার্জিলিং এর কিছু সুন্দর সুন্দর অফবিট প্লেসগুলো ঘুরে দেখব। কোথায় কোথায় আজকে আমরা ভিজিট করব, আমার সাথে থাকলে পরে সম্পূর্ণ তথ্যই তোমরা পেয়ে যাবে। চলো তাহলে এবারে গাড়িতে ওঠা যাক।
আমাদের হোমস্টের ঠিক উল্টো দিকেই বিশাল পাইন ফরেস্ট, যেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো। কি অপূর্ব দৃশ্য! একদিকে রোডের ওপরে ছোট্ট ছোট্ট পাহাড়ি ঘর, একদিকে পাইন ফরেস্ট। এই যেন এক আলাদা রকম দৃশ্য। তবে পাইন ফরেস্টগুলো যে রয়েছে, এটা কিন্তু লামাহাটা ইকো পার্কের মধ্যেই পড়ে। হোমস্টে থেকে একদম হাতের কাছেই কিন্তু লামাহাটা ইকো পার্ক। তোমরা চাইলে পায়ে হেঁটেও কিন্তু এক সময় এসে ঘুরে যেতে পারো। ভিজিট করলাম আমি কিন্তু লামাহাটা ইকো পার্কে। তবে বন্ধুরা, লামাহাটা ইকো পার্কে এন্ট্রি করার জন্য সবার প্রথমে কিন্তু মাথাপিছু 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। সাথে ছোট বাচ্চা থাকলে পরে তাদের টিকিটের প্রয়োজন পড়বে না। তবে 10 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চাদের বয়স থাকবে তাদের জন্য কিন্তু টিকিট কাটতে হবে। এইবারে আমি যে নাইট স্টে করেছিলাম ড্রুক হোমস্টে, ড্রুক হোমস্টের একদম হাতের কাছে, মানে হোমস্টে থেকে মিনিমাম 2 থেকে 5 মিনিটের হাঁটা পথেই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা সময় বের করে এসে লামাহাটা ইকো পার্ক ঘুরে যেতে পারো। যেহেতু আজকে আমি সাইট সিন ঘুরতে বেরিয়েছি, তাই আমি গাড়ি ধরেই কিন্তু লামাহাটা ইকো পার্কের সামনে নেমেছি এবং লামাহাটা ইকো পার্কটা ঘুরে দেখছি। তবে বন্ধুরা, তোমরা যারা ভাবছো ড্রোন শুট করবে, ড্রোন শুট করা কিন্তু এই পার্কের ভেতরে নট অ্যালাউ। আর খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ চারিদিকটা সাজানো গোছানো, বিশাল বড় পাইন ফরেস্ট, অসাধারণ অনবদ্য এক জায়গা। আমি যতবার দার্জিলিং ভ্রমণে আসি একটিবার হলেও কিন্তু এই লামাহাটা ইকো পার্কে ভিজিট করার চেষ্টা করি। আমার খুব পছন্দের একখানা জায়গা। দার্জিলিং শহরের হাতের কাছে সুন্দর একখানা ইকো ট্যুরিজম স্পট, যা পর্যটকদের কাছে ভীষণ ফেমাস জায়গা হয়ে উঠেছে, যা পাইন বন, অর্কিড, প্রার্থনা পতাকা এবং কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্য ভীষণভাবে পরিচিতি লাভ করেছে। লামাহাটা ইকো পার্কের ঠিক উল্টো দিকে মেন রোডের ওপরে বেশ অনেক দোকানপাট রয়েছে। সেটা খাওয়ার দাওয়ারের দোকান বলো কিংবা জামা কাপড়ের দোকান, তোমরা চাইলে সেই মার্কেট এরিয়া ঘুরে দেখে নিতে পারো। লামাহাটা ইকো পার্কের এখন আমি একদম বলতে পারো সেন্টার পয়েন্টে রয়েছি, যেখানে ভীষণ সুন্দরভাবে লেখা ছিল আই লাভ লামাহাটা, যেটা এখানে দেখা যাচ্ছে। তবে এইবারে এসে দেখলাম এলটা প্রায় নষ্টই হয়ে গেছে। লামাহাটা ইকো পার্ক এমনই একখানা জায়গা যেখান থেকে ভীষণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ দেখা যায়, তার সাথে পুরো দার্জিলিং শহরটাও কিন্তু অসাধারণভাবে দেখা যায়। লামাহাটা ইকো পার্কের ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও এই যে সোজা তাকালে পরে দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে পুরো পার্কের কিন্তু চারিদিকের ভিউটা তোমরা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারো। লামাহাটা ইকো পার্ক ঘুরে দেখছি পায়ে হেঁটেই, এত সুন্দর লাগছে। তবে সত্যি কথা বলতে কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেন আমাদের স্বাদ ছাড়ছে না। দেখো এইখান থেকে দাঁড়িয়ে কি দুর্দান্ত, কি অসাধারণ ভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ আমি দেখতে পাচ্ছি। মানে প্রত্যেকটা রেঞ্জ এত দুর্দান্ত লাগছে, যত বলবো তত যেন কম পড়বে। অসাধারণ অসাধারণ। এইখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের যে এত সুন্দর রূপ দেখতে পারবো সত্যিই আশা করতে পারিনি। লামাহাটা ইকো পার্ক ঘুরে আমি কিন্তু সোজা আবার গাড়িতে উঠে বসেছি, এগিয়ে চলছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। তবে বন্ধুরা, অনেকেই আছো যারা দার্জিলিং ভ্রমণ করতে আসো একটু হাতে সময় নিয়ে, কারণ অনেকের সাথে বাড়ির বয়স্ক মানুষজন থাকে, অনেকের সাথে বাড়ির ছোট বাচ্চারা থাকে। তোমরা যদি আমার ভিডিওটা ফলো করে আমার মতো করে ঠিক ঘোরো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে একটু হাতে সময় নিয়ে প্রত্যেকটা জায়গায় ভিজিট করে সুন্দরভাবে দার্জিলিং ভ্রমণটা করে নিতে পারবে। দার্জিলিংকে বলা হয়ে থাকে পাহাড়ের রানী। পাহাড়ের কোলে থাকা প্রত্যেকটি জায়গা কিন্তু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। এতক্ষণ ধরে লামাহাটা ইকো পার্কের ভিউ এক রকমের দেখতে পেলেও এখন ঠিক আমরা যে জায়গাতে ভিজিট করতে যাচ্ছি সেইখানকার সৌন্দর্য কিন্তু একটু অন্য রকমের। তবে প্রত্যেকটা পাহাড় তার আলাদা আলাদা রূপ ধারণ করে রয়েছে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখানে এসে এত সুন্দর চারিদিকের পাহাড়ের ভিউ দেখতে পাবো সত্যি আশা করিনি, আর যেটা দেখে সত্যি মনটাই ভরে গেল। অসাধারণ ভাবে চারিদিকের পাহাড়ের সুন্দর ভিউ ফুটে উঠেছে, তার সাথে সিকিমের পাহাড়ও কিন্তু দেখা যাচ্ছে দারুণ সুন্দরভাবে। আর যেটা না বললেই নয়, কাঞ্চনজঙ্ঘা পাহাড় তো আমাদের স্বাদ ছাড়ছেই না। এইখান থেকেও দারুণ সুন্দরভাবে চকচকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু পেয়ে গিয়েছি। আর দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ঠিক নিচের দিকে তাকালেই সোজা দেখা যাচ্ছে ছোট্ট একখানা পাহাড়, যেই পাহাড়ের একদম চূড়ার ওপরে একখানা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, সেটা কিন্তু চারধাম।
আর যেটা না বললেই নয়, অনেকেই আশা করে থাকো যে দার্জিলিং ভ্রমণে গেলে পরে কিংবা গ্যাংটক ভ্রমণে গেলে পরে আমরা যাতে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে খুব সুন্দরভাবে দেখতে পাই। সত্যি তোমরা যারা এইসব জিনিসগুলো মাথায় নিয়ে আসো যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে খুব সুন্দরভাবে দেখবো, তাহলে কিন্তু সঠিক সময় ট্যুর প্ল্যান করাটা ভীষণভাবে প্রয়োজন। আমি যেই সময় দার্জিলিং ভ্রমণে এসেছি, এই সময় একটু আমার খরচাটা বেড়ে গেছে সত্যি, কিন্তু বিশ্বাস করো যেখানে যেখানে আমরা ভিজিট করেছি সেইখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে অসাধারণভাবে দেখতে পেয়েছি। ভিউ পয়েন্টটা ভীষণই সুন্দর, চারিদিকে শুধু সবুজের ছোঁয়া, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু চা বাগান, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাওয়া পাহাড়ি রাস্তা, এতটাই সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন। তিনচুলে গুম্বাধারা ভিউ পয়েন্টের এখন আমি এমন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে অসাধারণভাবে নিচের দিকে তাকালে পরে তিস্তা নদী, তার সাথে আরেক দিকে তাকালে পরে কিন্তু রঙ্গিত নদীর ভিউটা অসাধারণভাবে দেখতে পারবে। কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে আর তো কোনো কিছু বলাই যাবে না, অসাধারণভাবে ফুটে উঠেছে, যেটা এখান থেকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইবারে তোমাদের বলবো, সামনের দিকে তাকালে পরে দেখতে পারবে কালিম্পং পাহাড়, কালিম্পং এর যে ছোট্ট শহরটা রয়েছে সেটাও কিন্তু দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। সামনের দিকের পাহাড়ে থাকা এখানে কিন্তু 108 ফিটের যে শিব মূর্তিটা রয়েছে সেটাও তোমরা দেখতে পারবে, নামচি শহর দেখতে পারবে। তবে এইখানে রয়েছে দূরবীনের ব্যবস্থা, মাথা পিছু 100 টাকা খরচা করলে পরে তোমরা কিন্তু সামনের দিকের পাহাড়ে থাকা 7 পয়েন্ট খুব সুন্দরভাবেই দেখে নিতে পারবে, তার জন্য 100 টাকা খরচা করতে হবে। চারিদিকে এত সুন্দর ভিউ চোখে পড়বে, আমার মনে হয় না দূরবীনের কোনো প্রয়োজন পড়বে, যদিও বা আমি দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে আরো কাছ থেকে দেখার চেষ্টা করছিলাম। প্রত্যেকটা পাহাড়ের ঢালে সবুজে ঘেরা চা বাগান, বিভিন্ন ফুল গাছ, সেলফি জোন, সমস্ত কিছু নিয়ে যেন এই জায়গাটা পরিপূর্ণ। সকলেই এখানে নিজেদের মতো মজা করতে ব্যস্ত। তবে এই ভিউ পয়েন্ট থেকে খুব কাছেই রয়েছে কিন্তু তাগদা অর্কিড হাউস, তোমরা চাইলে যেতে পারো। আমি যেদিন এখানে এসেছিলাম তাগদা অর্কিড হাউস বন্ধ ছিল, তাই যেতে পারিনি। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে, এখন দাঁড়িয়ে রয়েছি আমি লাভাস পয়েন্টে। নামটার সাথে কিন্তু ভালোবাসা জড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা, এই লাভাস পয়েন্টে আসলে পরে তোমরা কিন্তু রঙ্গিত নদী এবং তিস্তা নদীর যে সঙ্গমটা সেটা ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। এখানে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে তোমরা খাবার দাবারও খেয়ে নিতে পারো। তাছাড়াও এখানে বাদরের উৎপাত রয়েছে, তাই ফোন, ক্যামেরা, চশমা একটু সাবধানে রাখতে হবে। লাভার্স পয়েন্ট থেকে রঙ্গিত নদী ও তিস্তা নদীর সঙ্গমটা কিন্তু দারুণ সুন্দরভাবে দেখা যায়। দু সাইডেই বড় বড় পাহাড়, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে এসছে তিস্তা নদী। কি অপূর্ব দৃশ্য! রঙ্গিত নদী তিস্তা নদীর যে সঙ্গমটা রয়েছে এটা তো আমরা একটু উঁচু থেকে দেখছি। নিচের যে এরিয়াটা রয়েছে তার নাম হলো ত্রিবেণী। আগে ত্রিবেণীতে ক্যাম্পিং হতো, রিভার রাফটিং হতো, তবে এখন ত্রিবেণীতে যাওয়ার রাস্তাটাই পুরো ধসে গেছে, তাই সেখানে আর যাওয়া যায় না। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে, এখন দাঁড়িয়ে রয়েছি আমি পেশক টি গার্ডেনের একদম ঠিক ভেতরে। যেই কথাটা না বললেই নয়, দার্জিলিং এ থাকা যতগুলো চায়ের বাগান রয়েছে সবগুলো থেকে যদি বলতে পারো একখানা পুরনো কিন্তু চায়ের বাগান, এবং অনেকটা বড় জায়গা জুড়ে এই চায়ের বাগানটা বিস্তৃত রয়েছে। চারিদিকের ভিউ বন্ধুরা অসাধারণ, এবং পেশক টি গার্ডেনটা ঠিক যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে কিন্তু এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এবারে মেন বিষয় নিয়ে কথা বলবো। লামাহাটাতে থাকা ব্রুক হোমস্টেতে যে আমি নাইট স্টে করেছিলাম, সেখানে 4 বেলা খাওয়া এবং থাকা মিলিয়ে পার নাইটে পার হেড আমাদের খরচা হয়েছিল 1300 টাকা করে। আর প্যানোরামা গ্রুপ অফ হোটেল, যাদের নিজস্ব কিন্তু এই হোমস্টেটা, এখানে কিন্তু ভীষণ সুন্দর তোমরা সুযোগ সুবিধা পেয়ে যাবে। প্যানোরামা গ্রুপ অফ হোটেল, যাদের সাথে কথা বলে আগে থেকেই আমি একখানা কিন্তু গাড়ির ব্যবস্থা নিয়ে নিয়েছিলাম, যাতে দার্জিলিং এ থাকা সাইট সিন গুলো ঘুরে দেখে নিতে পারি। ইনাদের সাথে যোগাযোগ করলে পরে তোমরা কিন্তু সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাবে। এইবারে বন্ধুরা তোমাদের গাড়ির বিষয়টা বলি। যদি তোমরা ছোট গাড়ি নিয়ে ঘোরো তাহলে খরচা হবে 3 থেকে 3500 টাকা। বড় গাড়ি নিয়ে ঘুরলে পরে খরচা হবে 4 থেকে 4500 টাকা। তবে মাথায় রাখতে হবে সিজন ওয়াইজ কিন্তু হোমস্টের ভাড়া এবং গাড়ি ভাড়া একটু কম বেশি হতে পারে। এই বিষয়ে তোমরা সরাসরি প্যানোরামা গ্রুপ অফ হোটেল, যাদের সাথে কিন্তু কথা বলে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের গাড়ি,
সেই গাড়ি ধরে এবারে সোজা আমি রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আবার ট্রেন ধরে ব্যাক করব কলকাতায়। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে পরে লাইক করে দিতে পারো। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।